প্রথমেই জানাব, ভেনেজুয়েলায় সরাসরি সামরিক আগ্রাসন চালিয়ে আবারও পুরনো শক্তিধর ভূমিকায় ফিরেছে যুক্তরাষ্ট্র। মাদুরো সরকারকে লক্ষ্য করে নেওয়া এই পদক্ষেপ আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে এবং বিশ্বজুড়ে শুরু হয়েছে তীব্র আলোচনা। এরপর জানাব, ভেনেজুয়েলায় মার্কিন হামলার নিন্দা জানিয়ে জাপান সাগরের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কৌশলগত বার্তা হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। আরও জানাব, ভেনেজুয়েলার সরকারের দুই গুরুত্বপূর্ণ মন্ত্রীকে গ্রেপ্তারের জন্য $মিলিয়ন ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এই ঘোষণার পর ভেনেজুয়েলার অভ্যন্তরীণ রাজনীতি ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েছে। আরও থাকছে, অভ্যন্তরীণ রাজনৈতিক ইস্যুতে হস্তক্ষেপের অভিযোগ তুলে পাকিস্তানকে প্রকাশ্যে সতর্ক করেছে আফগান তালেবান। দুই প্রতিবেশী দেশের সম্পর্কে নতুন করে টানাপোড়েনের আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে পাকিস্তানি হ্যাকারদের সাইবার আক্রমণের লক্ষ্যবস্তু হয়েছে ভারতের একাধিক সরকারি সংস্থা ও বিশ্ববিদ্যালয়। ডিজিটাল নিরাপত্তা নিয়ে ভারতীয় প্রশাসনের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে। আরও জানিয়ে দেব, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটক করার ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এই মন্তব্য নতুন কূটনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। এবং সবশেষে জানাব, বাংলাদেশে নির্বাচন সম্পন্ন হওয়ার পর ঢাকা নয়াদিল্লির সম্পর্ক আরও স্থিতিশীল ও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। দুই দেশের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে কূটনৈতিক অঙ্গনে ইতিবাচক আলোচনা চলছে। এই ছিল আজকের আন্তর্জাতিক অঙ্গনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আলোচিত শিরোনামগুলো। কিছুক্ষণের মধ্যেই ফিরছি বিস্তারিত সংবাদ নিয়ে। তার আগে অনুরোধ রইল, ভিডিওতে একটি লাইক দিন আর কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা বা কোন দেশ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আর আপনি যদি ইরানকে ভালোবাসেন তাহলে কমেন্টে লিখুন আই লাভ ইরান। আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভেনেজুয়েলায় মার্কিন হামলার নিন্দা, ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। চীনী প্রতিদ্বন্দ্বী দক্ষিণ কোরিয়ার নেতার রাষ্ট্রীয় সফর শুরুর দিন এবং ভেনেজুয়েলায় মার্কিন হামলার কয়েক ঘণ্টা পরই রোববার 4 জানুয়ারি উত্তর কোরিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে বলে খবর পাওয়া গেছে। খবর আল জাজিরার। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, গত 2 মাসের মধ্যে এটি উত্তর কোরিয়ার প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষা। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং যখন বেইজিংয়ের সফরে ব্যস্ত, ঠিক তখনই কিম জং উন প্রশাসন এই পদক্ষেপ নিল। বিশ্লেষকরা মনে করছেন, সিওলের সাথে বেইজিংয়ের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা রোধ করতেই পিয়ংইয়ং এই উস্কানিমূলক সংকেত পাঠিয়েছে। একই সঙ্গে ভেনেজুয়েলায় মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ং এই অভিযানকে অন্য একটি দেশের সার্বভৌমত্বের ওপর যুক্তরাষ্ট্রের দুর্বৃত্ত ও নৃশংস হস্তক্ষেপ বলে অভিহিত করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে নিকোলাস মাদুরোকে আটকের প্রতিবাদে উত্তর কোরিয়া সরাসরি ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়েছে। সিওলের নিরাপত্তা বিশ্লেষকদের মতে, পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে চীনের অবস্থানের বিরুদ্ধে নিজেদের শক্তি জাহির করাই পিয়ংইয়ংয়ের মূল লক্ষ্য। এদিকে জাপান ও দক্ষিণ কোরিয়া এই ঘটনার পর তাদের আকাশসীমায় নজরদারি আরও জোরদার করেছে। ভেনেজুয়েলার 2 মন্ত্রীকে ধরতে $1 মিলিয়ন ঘোষণা যুক্তরাষ্ট্রের। ভেনেজুয়েলার 2 শীর্ষ মন্ত্রীকে গ্রেফতারের জন্য $1 মিলিয়ন পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে তুলে আনার পর এই ঘোষণা দেওয়া হয়। রবিবার 4 জানুয়ারি বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মাদুরোকে আটক করার পর তার সরকারের অন্যান্য শীর্ষ নেতাদের কেন গ্রেফতার করা হয়নি এমন প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, বিষয়টি খুবই সহজ। পুরো দেশ জুড়ে গিয়ে সবাইকে ধরে আনা সম্ভব নয়। বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্র মাদুরো সরকারের 2 শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে বড় অঙ্কের পুরস্কার ঘোষণা করেছে। এর মধ্যে ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলোকে গ্রেফতার বা দণ্ডিত করতে সহায়ক তথ্য দিলে সর্বোচ্চ $25 মিলিয়ন পুরস্কার দেওয়ার ঘোষণা রয়েছে। একইভাবে প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনোর ক্ষেত্রে এই পুরস্কারের পরিমাণ $15 মিলিয়ন। রুবিও বলেন, যুক্তরাষ্ট্র যদি ভেনেজুয়েলায় আরও দীর্ঘ সময় অবস্থান করে আরও লোককে ধরার চেষ্টা করত, তাহলে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হতো। তিনি বলেন, আমরা সেখানে থেকে যদি কি ধরনের চিৎকার ও প্রতিবাদ শুরু হতো তা মানুষ কল্পনাই করতে পারে। আমরা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকারটি অর্জন করেছি। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র পররাষ্ট্রনীতিকে অনেকেই লিবিয়া, ইরাক বা আফগানিস্তানের সঙ্গে তুলনা করেন, কিন্তু এটি মধ্যপ্রাচ্য নয় এবং এখানে যুক্তরাষ্ট্রের মিশন সম্পূর্ণ ভিন্ন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান, ভেনেজুয়েলার ওপর যুক্তরাষ্ট্রের চাপ অব্যাহত থাকবে। ক্যারিবীয় সাগরে বড় নৌবহর মোতায়েন এবং তেল রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা বজায় রাখা হবে। এসব পদক্ষেপ ওয়াশিংটনকে ভবিষ্যৎ পরিস্থিতিতে ব্যাপক প্রভাব খাটানোর সুযোগ দেবে বলে তিনি মন্তব্য করেন। সরকারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ, পাকিস্তানকে সতর্ক করল তালেবান। পাকিস্তান যদি আফগানিস্তানের শাসনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে তাহলে তা ভুল হবে বলে সতর্ক করেছেন তালেবানের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। তিনি বলেছেন, তালেবান স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয় এবং ইসলামাবাদ বা পাকিস্তানের ওপর নির্ভরশীল নয়। লন্ডন ভিত্তিক আফগান সংবাদ মাধ্যম AITVকে দেওয়া সাক্ষাৎকারে মুজাহিদ বলেন, তালেবান পাকিস্তানের নিয়ন্ত্রণে এই দাবি 20 বছরের প্রচারণার ফল। তিনি জানান, ক্ষমতায় ফেরার পর তালেবান পাকিস্তানের ইচ্ছামতো শাসন করবে এমন আশা করেছিল পাকিস্তানি সেনাবাহিনী। পাকিস্তানকে তালেবান প্রশাসনকে নিয়ন্ত্রণ করার স্বপ্ন দেখা বন্ধ করার আহ্বান জানান তালেবানের প্রধান মুখপাত্র। খবরে বলা হয়, গত 2 দশক অর্থাৎ যুদ্ধকালে তালেবানের অনেক শীর্ষ নেতা পাকিস্তানের কুয়েটা ও পেশোয়ার শহরে অবস্থান করেছিল। তখন পাকিস্তান আন্তর্জাতিক চাপের কারণে তাদের নির্বাসিত করেনি, বিশেষ করে হাক্কানি নেটওয়ার্কের সদস্যদের। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তান আগেও তালেবানকে প্রভাবিত করান বা এক ধরনের প্রক্সি হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছে, বিশেষ করে আফগান সরকারের বিরুদ্ধে বা ভারতের প্রভাব কমানোর জন্য। মুজাহিদ আরও বলেছেন, তালেবান তেহরিক-ই-তালিবান পাকিস্তান TTP যোদ্ধাদের আফগানিস্তানে নির্বাসিত করার পাকিস্তানের অনুরোধ গ্রহণ করেনি। TTPর হামলাগুলোর জন্য পাকিস্তান সরকার আগেও কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে এবং 2025 সালে পাকিস্তানের সামরিক বাহিনীর জন্য এটি ছিল একটি অন্যতম মারাত্মক বছর। পাকিস্তানের বিরুদ্ধে তালেবান মুখপাত্র আরও অভিযোগ করেন যে আমেরিকার অনুরোধে আফগানিস্তানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে এবং একটি সমন্বিত খেলা খেলছে, বিশেষ করে পাকিস্তানের সামরিক নেতৃত্বের কিছু অংশের মাধ্যমে। মুজাহিদ বলেন, তালেবান নিজেই স্বাধীনভাবে আফগানিস্তানের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনা করে। তালেবান নিজেকে প্রতিরোধ ও রক্ষা করতে সক্ষম, যদিও তিনি তার সামরিক শক্তি বা বিস্তারিত তথ্য প্রকাশ করেননি। ভেনেজুয়েলায় আগ্রাসন চালিয়ে যেভাবে পুরনো রূপে ফিরল যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর কথিত গ্রেফতার যুক্তরাষ্ট্রের ইতিহাসে আবারও আলোচনায় এনেছে কোন কোন বিশ্ব নেতাকে সরাসরি বন্দী করেছে ওয়াশিংটন। অতীতেও কয়েকজন রাষ্ট্রপ্রধানকে এভাবে আটক করেছে যুক্তরাষ্ট্র, তবে প্রতিটি ঘটনাই আন্তর্জাতিক রাজনীতি ও আঞ্চলিক ভূ রাজনীতিতে গভীর প্রভাব ফেলেছে। মাদুরোর এই ঘটনা তাকে এমন একটি তালিকায় যুক্ত করেছে যেখানে আগে থেকেই আছেন ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন এবং পানামার সাবেক শাসক ম্যানুয়েল নোরিয়েগার মতো নেতারা, যাদের গ্রেফতার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে যুগান্তকারী অধ্যায় হিসেবে বিবেচিত হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার 3 জানুয়ারি নিশ্চিত করেন যে নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে ব্যাপক সামরিক অভিযানের মাধ্যমে আটক করা হয়েছে, পরে তাদের ভেনেজুয়েলা থেকে সরিয়ে নেওয়া হয়। ট্রাম্পের এই ঘোষণার পরপরই বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। ইতিহাস বলছে, যুক্তরাষ্ট্র খুব কম ক্ষেত্রেই কোনো ক্ষমতাসীন বা সাবেক রাষ্ট্রপ্রধানকে সরাসরি আটক করেছে, তবে সেগুলোর প্রতিটি সংশ্লিষ্ট দেশের রাজনৈতিক কাঠামো বদলে দিয়েছে। যুক্তরাষ্ট্র 1989 সালে পানামায় আগ্রাসন চালায়। উদ্দেশ্য ছিল দেশটির সামরিক শাসক ম্যানুয়েল নোরিয়েগাকে ক্ষমতাচ্যুত করা। যুক্তরাষ্ট্র এই অভিযানের পক্ষে যুক্তি হিসেবে দেখায় পানামায় বসবাসরত মার্কিন নাগরিকদের নিরাপত্তা, অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা, দুর্নীতি এবং অবৈধ মাদক ব্যবসা। পানামায় হামলার আগেই 1988 সালে যুক্তরাষ্ট্র মায়ামিতে নোরিয়েগার বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগে মামলা করে, যেমনটি তারা নিকোলাস মাদুরোর ক্ষেত্রেও করেছে। নোরিয়েগা 1985 সালে নিকোলাস আর্দিতো বার্লেট তাকে পদত্যাগে বাধ্য করেন। 1989 সালের নির্বাচন বাতিল করেন এবং অভিযানের আগে দেশে যুক্তরাষ্ট্র বিরোধী মনোভাবকে সমর্থন দেন। পানামায় এই সামরিক অভিযান সে সময় ভিয়েতনাম যুদ্ধের পর সবচেয়ে বড় মার্কিন সামরিক অভিযান হিসেবে বিবেচিত হয়। জেনারেল নোরিয়েগা যুক্তরাষ্ট্রের আঞ্চলিক কৌশলের প্রতি আগের মতো অনুগত না থাকার লক্ষণ দেখাতে শুরু করেন। ওয়াশিংটন তাকে পার্সোনা নন গ্রাটা বা অগ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে ঘোষণা করেন। পরে অভিযান চালিয়ে তাকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে গিয়ে মায়ামিতে দায়ের করা মামলায় বিচার করা হয়। তিনি সেখানে 2010 সাল পর্যন্ত কারাবন্দী ছিলেন। পরে তাকে আরেকটি মামলার বিচারের জন্য ফ্রান্সে প্রত্যর্পণ করা হয়। 1 বছর পর ফ্রান্স তাকে আবার পানামায় পাঠিয়ে দেয়। পানামার কারাগারেই 2017 সালে নোরিয়েগার মৃত্যু হয়। হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হুয়ান অরল্যান্ডো হার্নান্ডেজের ঘটনাটিকে যুক্তরাষ্ট্রের দ্বিচারিতামূলক আচরণের একটি উদাহরণ হিসেবে বিবেচনা করেন অনেক পর্যবেক্ষক। 2022 সালের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট পদ ছাড়ার মাত্র কয়েকদিনের মাথায় রাজধানী তেগুসিগালপায় নিজ বাসভবন থেকে যুক্তরাষ্ট্রের এজেন্ট এবং হন্ডুরাসের নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে হার্নান্ডেজকে গ্রেফতার করা হয়। 2022 সালের এপ্রিলে তাকে দুর্নীতি এবং অবৈধ মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়। একই বছরের জুনে একটি মার্কিন আদালত তাঁকে 45 বছরের কারাদণ্ডে দণ্ডিত করে।
তবে নাটকীয়ভাবে 2025 সালের 1 ডিসেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুয়ান অরল্যান্ডো হার্নান্ডেজকে ক্ষমা করে দেন। এর কয়েকদিনের মধ্যেই হন্ডুরাসের প্রধান কৌশলী হার্নান্দেজের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেফতার পরোয়ানা জারি করেন। এর ফলে যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মুক্তি পাওয়ার মাত্র কয়েকদিনের মাথায় সাবেক এই নেতাকে ঘিরে দেশটিতে নতুন করে আইনি ও রাজনৈতিক অস্থিরতা তীব্র হয়ে ওঠে। পাকিস্তানি হ্যাকারদের টার্গেটে ভারতের সরকারি সংস্থা বিশ্ববিদ্যালয়। ভারতের সরকারি সংস্থা বিশ্ববিদ্যালয় এবং কৌশলগত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নতুন একটি সাইবার গুপ্তচর বৃত্তি অভিযান চালাচ্ছে পাকিস্তান সম্পৃক্ত একটি হ্যাকার গোষ্ঠী। সাইবার নিরাপত্তা গবেষকরা জানিয়েছেন এই অভিযানের জন্য দায়ী করা হয়েছে APT36 বা অ্যাডভান্সড পারসিস্টেন্ট থ্রেট 36 নামের একটি হ্যাকার গোষ্ঠীকে, যা ট্রান্সপারেন্ট ট্রাইব বা স্বচ্ছ গোষ্ঠী নামেও পরিচিত। দীর্ঘদিন ধরে সক্রিয় এই গোষ্ঠীটি ভারতের সরকারি দপ্তর, সামরিক সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গুপ্তচর বৃত্তির সঙ্গে জড়িত থাকার অভিযোগে পরিচিত। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সাইফার্মা এর গবেষণা অনুযায়ী এই অভিযানের সূচনা হয় লক্ষ্যবস্তুদের কাছে পাঠানো বিশেষভাবে পরিকল্পিত স্পিয়ার ফিশিং ইমেল, অর্থাৎ নির্দিষ্ট ব্যক্তিকে লক্ষ্য করে প্রতারণামূলক ইমেইলের মাধ্যমে। এসব ইমেইলের সঙ্গে একটি জিপ ফাইল সংযুক্ত থাকে, যার ভেতরে থাকা ক্ষতিকর ফাইলটি দেখতে সাধারণ PDF নথির মতো। ফাইলটি খুললেই এর ভেতর থেকে 2টি ক্ষতিকর সফটওয়্যার বা ম্যালওয়্যার সক্রিয় হয়, যেগুলোর নাম দেওয়া হয়েছে রিড অনলি, শুধু পাঠযোগ্য, এবং রাইট অনলি, শুধু লিখনযোগ্য। এই ম্যালওয়্যার অত্যন্ত নিরে আক্রান্ত কম্পিউটারে নিজেদের স্থায়ীভাবে স্থাপন করে এবং সিস্টেমে কোন ধরনের অ্যান্টিভাইরাস সফটওয়্যার রয়েছে তার উপর ভিত্তি করে নিজেদের কার্যক্রম পরিবর্তন করে নেয়। সাইফার্মা জানায় এসব ম্যালওয়্যারের মাধ্যমে হ্যাকাররা দূর থেকে আক্রান্ত কম্পিউটার নিয়ন্ত্রণ করতে পারে, গোপন ও সংবেদনশীল তথ্য চুরি করতে পারে এবং দীর্ঘ সময় ধরে নজরদারি চালাতে সক্ষম হয়। এই নজরদারির মধ্যে রয়েছে স্ক্রিনশট নেওয়া, ক্লিপবোর্ড পর্যবেক্ষণ অর্থাৎ কপি করা তথ্য নজরে রাখা এবং রিমোট ডেস্কটপ অ্যাক্সেস বা দূর থেকে কম্পিউটার ব্যবহারের সুযোগ সক্রিয় করা। গবেষকরা আরও সতর্ক করেছেন ক্লিপবোর্ড পর্যবেক্ষণের এই সুবিধা ব্যবহার করে কপি করা তথ্য চুরি করা বা পরিবর্তন করা সম্ভব, যা বিশেষ করে ক্রিপ্টোকারেন্সি লেনদেন ছিনতাইয়ের মতো গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে। সাইফার্মার গবেষকরা বলেন বিশ্লেষিত এই অভিযান স্বল্পমেয়াদী আর্থিক লাভ বা তাৎক্ষণিক ক্ষতি সাধনের উদ্দেশ্যে নয়, বরং এটি দীর্ঘমেয়াদী নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহের লক্ষ্যেই পরিচালিত হচ্ছে। এই তৎপরতা রাষ্ট্র সমর্থিত গোয়েন্দা অধিকারত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এর আগে গবেষকরা ট্রান্সপারেন্ট ট্রাইবকে কিছু প্রতিদ্বন্দ্বী সাইবার গুপ্তচর গোষ্ঠীর তুলনায় প্রযুক্তিগতভাবে কম উন্নত হিসেবে চিহ্নিত করেছেন। তবে একই সাথে তারা এই গোষ্ঠীর দীর্ঘস্থায়িত্ব, ধারাবাহিক তৎপরতা এবং সময়ের সাথে কৌশল পরিবর্তনের সক্ষমতার কথাও উল্লেখ করেছেন। সাইফার্মা জানায় লসুষ্ট এই অভিযানে APT36 এর প্রযুক্তিগত ক্ষমতায় স্পষ্ট অগ্রগতির প্রমাণ পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের বিশ্বস্ত উপাদান অপব্যবহার, পরিচিত ফাইল ফরম্যাট ব্যবহার করে প্রতারণা এবং বহু স্তর বিশিষ্ট ফাইলবিহীন আক্রমণ কৌশল, অর্থাৎ যেখানে সরাসরি ফাইল সংরক্ষণ না করেই আক্রমণ চালানো হয়। APT36 অন্তত 2013 সাল থেকে সক্রিয় এবং ভারত ও আফগানিস্তানের সরকারি ও সামরিক সংস্থার সাথে বিভিন্ন দেশের প্রায় 30টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সাইবার গুপ্তচর বৃত্তি অভিযানের সঙ্গে এই গোষ্ঠীর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এছাড়া এই গোষ্ঠীর কার্যক্রমের সঙ্গে আরেকটি পাকিস্তান সম্পৃক্ত হ্যাকার গোষ্ঠী কসমিক লেপার্ডের মিল পাওয়া গেছে। কসমিক লেপার্ড ভারতের সরকারি সংস্থা এবং প্রতিরক্ষা ও প্রযুক্তি খাতের প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে দীর্ঘ সময় ধরে পরিচালিত সাইবার গুপ্তচর অভিযানের জন্য গত বছর শনাক্ত হয়। সাইবার বিষয়ক ওয়েবসাইট দ্য রেকর্ড থেকে আল আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম আল রাইয়ানের অনুবাদ। ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে তুলে আনার ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এই অভিযানের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্যে অভিনন্দন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নেতানিয়াহু ট্রাম্পের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন এবং যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে স্বাধীনতা ও ন্যায় বিচারের পক্ষে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেন। নেতানিয়াহু তার পোস্টে ট্রাম্পকে সরাসরি ট্যাগ করে লেখেন, স্বাধীনতা এবং ন্যায় বিচারের পক্ষে সাহসী ও ঐতিহাসিক নেতৃত্ব দেওয়ার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তিনি অভিনন্দন জানাচ্ছেন। একই সঙ্গে তিনি বলেন, ট্রাম্পের দৃঢ় সংকল্প এবং যুক্তরাষ্ট্রের সাহসী সেনাদের নেওয়া এই পদক্ষেপকে তিনি স্যালুট জানাচ্ছেন। নেতানিয়াহুর এই মন্তব্য আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে আলোচনা তৈরি করেছে, কারণ ভেনেজুয়েলার ঘটনায় বিশ্বের বিভিন্ন দেশ ভিন্ন ভিন্ন অবস্থান নিয়েছে। এদিকে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের চালানো সামরিক অভিযানে বড় ধরনের প্রাণহানির খবর পাওয়া গেছে। ভেনেজুয়েলার এক শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, এই অভিযানে অন্তত 40 জন মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক এবং নিরাপত্তা বাহিনীর সদস্য উভয়ই রয়েছেন বলে বিভিন্ন সূত্রে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যদিও নিহতদের সুনির্দিষ্ট পরিচয় সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল পিন্টো শনিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের এই সামরিক পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র রাজধানী কারাকাস সহ দেশের বিভিন্ন স্থানে বেসামরিক ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। তার ভাষায় এটি স্পষ্টতই একটি সামরিক আগ্রাসন এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন। ভেনেজুয়েলা সরকার এই হামলাকে দেশের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত হিসেবে দেখছে। হামলার পরপরই ভেনেজুয়েলা সরকার দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে। নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে এবং রাজধানী কারাকাস সহ গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা, সামরিক ঘাঁটি ও কৌশলগত এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সাধারণ মানুষের চলাচলেও বিভিন্ন এলাকায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে। নিকোলা মাদুরোকে তুলে আনার ঘটনাকে কেন্দ্র করে ভেনেজুয়েলার ভেতরে যেমন চরম অস্থিরতা তৈরি হয়েছে, তেমনি আন্তর্জাতিক পরিমণ্ডলেও এটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। একদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা এই পদক্ষেপকে ভেনেজুয়েলায় গণতন্ত্র পুনরুদ্ধারের একটি উদ্যোগ হিসেবে তুলে ধরছে, অন্যদিকে বহু দেশ একে সরাসরি সামরিক হস্তক্ষেপ ও সরকার উৎখাতের প্রচেষ্টা হিসেবে দেখছে। বিশ্লেষকদের মতে ভেনেজুয়েলা দীর্ঘদিন ধরেই রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে রয়েছে। নিকোলা মাদুরোর শাসনামলে দেশটি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, অর্থনৈতিক মন্দা এবং অভ্যন্তরীণ বিরোধের মুখে পড়ে। যুক্তরাষ্ট্র আগে থেকেই মাদুরো সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে আসছিল এবং একাধিকবার তার প্রশাসনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তবে সরাসরি সামরিক অভিযানের মাধ্যমে তাকে তুলে আনার ঘটনা পরিস্থিতিকে সম্পূর্ণ নতুন পর্যায়ে নিয়ে গেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রকাশ্য সমর্থন এই ইস্যুকে আরও স্পর্শকাতর করে তুলেছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ মিত্র হিসেবে ইসরায়েলের এই অবস্থান স্পষ্টভাবে ওয়াশিংটনের পাশে থাকার বার্তা দিচ্ছে। নেতানিয়াহুর বক্তব্যে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি ও নেতৃত্বের প্রশংসা আন্তর্জাতিক রাজনীতিতে যুক্তরাষ্ট্র ইসরায়েল জোটের শক্ত অবস্থানকেই আরও সামনে নিয়ে এসেছে। অন্যদিকে ভেনেজুয়েলার সরকার দাবি করছে, এই অভিযানের মাধ্যমে যুক্তরাষ্ট্র দেশটির অভ্যন্তরীণ বিষয় সরাসরি হস্তক্ষেপ করেছে। পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল পিন্টো বলেন, ভেনেজুয়েলার জনগণ নিজেদের ভবিষ্যৎ নিজেরাই নির্ধারণ করবে এবং কোনো বিদেশি শক্তির চাপ বা সামরিক আগ্রাসনের কাছে তারা মাথা নত করবে না। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই ঘটনার নিন্দা জানাতে আহ্বান জানান। হামলার পর ভেনেজুয়েলার রাস্তায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাজধানী কারাকাসে নিরাপত্তা চৌকির সংখ্যা বাড়ানো হয়েছে এবং সরকারি ভবনের চারপাশে সশস্ত্র বাহিনীর উপস্থিতি দৃশ্যমানভাবে বৃদ্ধি পেয়েছে। সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা কাজ করছে বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে। এই ঘটনার পর লাতিন আমেরিকার বিভিন্ন দেশও প্রতিক্রিয়া জানাতে শুরু করেছে। কেউ কেউ যুক্তরাষ্ট্রের পদক্ষেপের সমালোচনা করেছে, আবার কেউ কেউ ভেনেজুয়েলার রাজনৈতিক পরিবর্তনের সম্ভাবনাকে স্বাগত জানিয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই অভিযান শুধু ভেনেজুয়েলার ভবিষ্যৎ নয়, পুরো লাতিন আমেরিকার ভূ রাজনীতিতে প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে বলা যায়, নিকোলা মাদুরোকে তুলে আনার ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান এখন বৈশ্বিক রাজনীতির অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে। একদিকে ইসরায়েলের মতো মিত্রদের প্রকাশ্য সমর্থন, অন্যদিকে ভেনেজুয়েলার তীব্র প্রতিবাদ ও প্রাণহানির খবর পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সামনে এই ঘটনা প্রবাহ কোন দিকে গড়ায় এবং এর আন্তর্জাতিক প্রতিক্রিয়া কতটা গভীর হয়, সেটি এখন বিশ্ব রাজনীতির জন্য বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। স্বাগত। বাংলাদেশে আসন্ন নির্বাচনের পর পরিস্থিতি স্বাভাবিক হলে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক আরও স্থিতিশীল ও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, বাংলাদেশ সেই অঞ্চলের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে স্থিতিশীলতা ফিরে এলে দুই দেশের মধ্যে সুপ্রতিবেশী সুলভ সম্পর্ক নতুন মাত্রা পাবে। গত 2 জানুয়ারি ভারতের চেন্নাইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সাম্প্রতিক বাংলাদেশ সফর ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। চেন্নাইয়ের ওই অনুষ্ঠানে জয়শঙ্করকে প্রশ্ন করা হয়, বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে ভারত কিভাবে তার প্রতিবেশী প্রথম নীতি বাস্তবায়ন করছে এবং ভবিষ্যতে বাংলাদেশকে ঘিরে ভারতের অবস্থান কি হবে। জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি মাত্র 2 দিন আগেই ঢাকায় ছিলেন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় ভারত সরকারের প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছেন। তার ভাষায়, এই সফর শুধু একটি আনুষ্ঠানিক দায়িত্ব পালনের বিষয় ছিল না, বরং এটি দুই দেশের পারস্পরিক সম্মান ও সম্পর্কের ধারাবাহিকতারই প্রতিফলন। এস জয়শঙ্কর বলেন, বাংলাদেশ এখন একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রক্রিয়ার দিকে এগোচ্ছে। ভারত বাংলাদেশের এই গণতান্ত্রিক যাত্রার জন্য শুভকামনা জানায়। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচনের মধ্য দিয়ে পরিস্থিতি স্বাভাবিক হলে শুধু বাংলাদেশ ভারত সম্পর্কই নয়, বরং পুরো দক্ষিণ এশিয়া অঞ্চলে সহযোগিতামূলক পরিবেশ আরও শক্তিশালী হবে। তার মতে, স্থিতিশীল ও সহযোগিতাপূর্ণ প্রতিবেশী সম্পর্কই আঞ্চলিক শান্তি ও উন্নয়নের মূল ভিত্তি।
এই বক্তব্যের আগে জয়শঙ্কর ভালো প্রতিবেশী ও খারাপ প্রতিবেশীর মধ্যে পার্থক্য তুলে ধরেন। তিনি বলেন, যেসব দেশ সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখে এবং পারস্পরিক আস্থা ও সম্মানের ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলে, ভারত সবসময় তাদের পাশে দাঁড়ায়। এই প্রসঙ্গে তিনি ভারতের সাম্প্রতিক কূটনৈতিক ও মানবিক উদ্যোগগুলোর উদাহরণ তুলে ধরেন। কোভিড-19 মহামারীর সময় ভারতের টিকা কূটনীতির কথা উল্লেখ করে তিনি বলেন, কঠিন সময়ে ভারত তার প্রতিবেশী দেশগুলোর পাশে দাঁড়িয়েছিল এবং জীবন রক্ষায় সহযোগিতা করেছিল। এছাড়া তিনি শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটের সময় ভারতের প্রায় $4 বিলিয়ন সহায়তা প্যাকেজের কথাও উল্লেখ করেন। জয়শঙ্করের ভাষায়, শ্রীলঙ্কা যখন চরম অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়েছিল, তখন ভারত মানবিক ও অর্থনৈতিক দায়বদ্ধতার জায়গা থেকে এগিয়ে আসে। একইভাবে প্রাকৃতিক দুর্যোগের সময় প্রতিবেশী দেশগুলোতে দ্রুত মানবিক সহায়তা পাঠানোর বিষয়টিকেও তিনি ভারতের ভালো প্রতিবেশী নীতির বাস্তব উদাহরণ হিসেবে তুলে ধরেন। তবে একই সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন, সব প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক একরকম নয়। যেসব দেশ ধারাবাহিকভাবে সন্ত্রাসবাদে জড়িত থাকে বা সন্ত্রাসবাদকে মদত দেয়, তাদের বিষয়ে ভারতের অবস্থান ভিন্ন। জয়শঙ্কর বলেন, এ ধরনের পরিস্থিতিতে ভারতের আত্মরক্ষার অধিকার রয়েছে এবং আত্মরক্ষার জন্য যা প্রয়োজন ভারত সেটাই করবে। কিভাবে করবে তা সম্পূর্ণভাবে ভারতের নিজস্ব সিদ্ধান্ত। তার ভাষায়, ভারতের পররাষ্ট্র নীতি পরিচালিত হয় সাধারণ বুদ্ধি ও জাতীয় স্বার্থের ভিত্তিতে। এই বক্তব্যের মাধ্যমে জয়শঙ্কর মূলত ভারতের কূটনীতির দুইটি দিক তুলে ধরেন। একদিকে সহযোগিতা, মানবিকতা ও আঞ্চলিক উন্নয়নের বার্তা, অন্যদিকে জাতীয় নিরাপত্তা ও আত্মরক্ষার প্রশ্নে কঠোর অবস্থান। বিশ্লেষকদের মতে বাংলাদেশের প্রসঙ্গে জয়শঙ্করের বক্তব্যে সহযোগিতার দিকটি বেশি গুরুত্ব পেয়েছে, যা দুই দেশের সম্পর্ক ভবিষ্যতে আরও ইতিবাচক হওয়ার ইঙ্গিত দেয়। চেন্নাইয়ের অনুষ্ঠানে জয়শঙ্কর আরও বলেন, ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি এখন একটি জোয়ারের মতো এগিয়ে চলেছে। তার মতে ভারত যখন এগোয়, তখন প্রতিবেশীরাও সেই অগ্রগতির অংশীদার হয়। তিনি বলেন, ভারতের উন্নয়ন শুধু ভারতের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং এর সুফল প্রতিবেশী দেশগুলোর কাছেও পৌঁছে যায়। এতে সবার জন্য নতুন সুযোগ তৈরি হয়, বাণিজ্য বাড়ে, যোগাযোগ জোরদার হয় এবং আঞ্চলিক সহযোগিতা গভীর হয়। বাংলাদেশের প্রসঙ্গে তিনি বলেন, দুই দেশের মধ্যে ঐতিহাসিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। এই সম্পর্ককে আরও এগিয়ে নিতে রাজনৈতিক স্থিতিশীলতা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নির্বাচনের পর বাংলাদেশে স্বাভাবিক পরিবেশ ফিরে এলে ভারত বাংলাদেশ সম্পর্ক আরও শক্ত ভিত্তির ওপর দাঁড়াবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। জয়শঙ্করের এই বক্তব্য এমন এক সময়ে এসেছে যখন বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে। আসন্ন নির্বাচন, অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তন এবং আঞ্চলিক ভূ রাজনীতির প্রেক্ষাপটে ভারতের এই অবস্থানকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তাদের মতে ভারতের পক্ষ থেকে এটি একটি স্পষ্ট বার্তা যে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পন্ন হলে দিল্লি ঢাকার সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী। সব মিলিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বক্তব্যে একদিকে যেমন কূটনৈতিক বাস্তবতা ও নিরাপত্তা ভাবনার প্রতিফলন রয়েছে, তেমনি বাংলাদেশ ভারত সম্পর্ককে ভবিষ্যতে আরও স্থিতিশীল ও সহযোগিতামূলক করার প্রত্যাশাও স্পষ্টভাবে উঠে এসেছে। এখন দেখার বিষয়, নির্বাচনের পর বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা কোন পথে এগোয় এবং সেই বাস্তবতার আলোকে দুই দেশের সম্পর্ক কিভাবে নতুন করে রূপ নেয়। এই প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকেই যায়, বাংলাদেশে নির্বাচনের পর রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে এলে ভারত বাংলাদেশ সম্পর্ক কি সত্যি নতুন উচ্চতায় পৌঁছাবে, নাকি আঞ্চলিক ও অভ্যন্তরীণ নানা বাস্তবতা এই প্রত্যাশার পথে নতুন চ্যালেঞ্জ তৈরি করবে?